শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে যে ইন্টেলিজেন্সি বুদ্ধি এবং মেমরি স্মরণশক্তি এই দুটোর মধ্যে কোনটি বড় এবং এগুলো কিসের দ্বারা নির্ধারিত হয় যে ও ইন্টেলিজেন্ট পারসন, ও ফুলিশ পারসন, ও ক্লেভার পারসন, বা পড়াশুনো করছে ওই ছেলেটা 3বার ফেল করলো, কেন তার মেমোরি এনহ্যান্সিং হলো না বয়সের সঙ্গে সঙ্গে। এই কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে সম্যক ধারণা সাধারণ বাংলা ভাষার মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, প্রতিটা মানুষের একটি করে ব্রেন আছে, মাথা মস্তিষ্ক, তার বিভিন্ন পার্ট আছে, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এই যে হায়ার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা মনিটর করছে সারা বডির সমস্ত ক্রিয়াকলাপকে। আমরা যে জেগে আছি না ঘুমিয়ে আছি, না কাজ করছি না স্কিলফুল কাজ করছি না গাড়ি চালাচ্ছি, প্রতিটা জিনিসই নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের হেড অফিস থেকে। সেই জন্য প্রচলিত বাংলা ভাষায় যে আমাদের হেড অফিস মানে প্রধান অফিস হচ্ছে মাথার মধ্যে যে ঘিলু আছে, ব্রেন ম্যাটেরিয়াল আমরা বলি সায়েন্টিফিক ভাষায়, তাদের নিয়েই আজকের আলোচনা। এবং আলোচনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটি আমাদের ক্ষেত্রে জানা একদম একান্ত অপরিহার্য এবং যেগুলো সম্বন্ধে সম্যক ধারণা থাকা আমাদের প্রতিটা মানুষেরই খুবই প্রয়োজনীয়, খুবই সংবেদনশীলভাবে এগুলো জানতে হবে এবং আমাদের পারিবারিক বাচ্চা পরবর্তী প্রজন্মকেও সেইভাবে শিক্ষা দিতে হবে। দেখুন, আমাদের একটি করে মস্তিষ্ক আছে, তার বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন অংশ আছে, কিন্তু লিচের কিন্তু 32টা সেগমেন্ট, শরীরে 32টা মাথা আছে, ব্রেন আছে লিচের 32টা। কেউ বলে, কোনো শাস্ত্রে লেখা আছে যে মানুষের দুটো ব্রেন। কীরকম? একটা হচ্ছে মাথায় থাকে আর একটা হচ্ছে জিআই সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের আরেকটি ব্রেন থাকে। এটা কোনো লোক এই বিষয়ে এই কথা বলেন। দেখুন, আমাদের অ্যাডাল্ট মেলে অ্যাভারেজ ব্রেনের ওজন হচ্ছে 1336 গ্রাম। আরও স্পেসিফিক্যালি বললে পুরুষদের ব্রেনের ওজন সামান্য বেশি মহিলাদের থেকে, এবং অ্যাডাল্ট ফিমেলে যদি আপনারা মাপেন 1198 গ্রাম হচ্ছে একটি ব্রেনের গড় ওজন। আরও ভালো করে যদি আমরা বলি 1336টাকে 1370 অন অ্যান অ্যাভারেজ। যত বেশি স্টাডি করা হয় তত ডিফারেন্সটা বাড়ে, আর এটা 1200 গ্রামের মতো হয় মানুষের ব্রেন। এবং পৃথিবীতে আজ অবধি সবচেয়ে বড় ব্রেন যার পাওয়া গেছে, হেভিয়েস্ট ব্রেন, সেটা হচ্ছে 2.3 কেজি, 2300 গ্রাম বা 2300 গ্রামের ব্রেন বা 2.3 কেজির ব্রেন। এটা হেভিয়েস্ট ব্রেন পৃথিবীতে, যেটা রেকর্ড। এবং পার সেন্টিমিটার অফ দ্য বডি হাইটের উপর ব্রেনের ওয়েটটা ডিপেন্ড করে। লম্বা লোকদের ব্রেনের ওয়েট একটু বেশি হয়, 3.7 গ্রাম পার সেন্টিমিটার। অ্যাভারেজ হাইটের চেয়ে বেশি হলে এটা যোগফল করতে হবে। আর অ্যাভারেজ ব্রেনের যে সাইজ আছে, ক্যাপাসিটি খুলির, সেটা একটা মডেম, 20,000 খুলির মডেম নিয়ে আমেরিকাতে একটা গবেষণা হয়েছিল। তাতে দেখা গেছে যে ইস্ট এশিয়ান আমরা যারা আছি তাদের ব্রেনের ভলিউম 1415 কিউবিক সেন্টিমিটার, যারা ইউরোপিয়ান তাদের 1362 কিউবিক সেন্টিমিটার, এবং আফ্রিকান যাদের ব্রেন ভলিউম সবচেয়ে কম 1268 কিউবিক সেন্টিমিটার, এইভাবে মাপ করা হয়েছিল। এবং আমাদের পৃথিবীতে, এই প্ল্যানেটে যে আমরা 7.5 বিলিয়ন বা 750 কোটি মানুষ বাস করি, আরও অনেক জীবজন্তু বাস করি, তাদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী বলছে শিম্প্যাঞ্জিকে রেকর্ড করেছে টু বি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল ইন দিস প্ল্যানেট, শিম্প্যাঞ্জি। এবার দেখুন, রিসার্চ ইজ গোয়িং অন, কিন্তু আরও রিসার্চ দরকার, মোর অ্যান্ড মোর রিসার্চ ইজ নিডেড। এই ব্রেন ফাংশন সম্বন্ধে নিউরোসায়েন্স ইজ এন অবসকিউর সায়েন্স, অজানা সায়েন্স। কিছু বিষয় বিজ্ঞানের অবদান রিসার্চের ফলে হয়তো আবিষ্কৃত হয়েছে, কিন্তু অধিকাংশটাই আমাদের কাছে আজও অবধি অজানা আছে। নিউরোমেডিসিন, নিউরোসার্জারির অনেক অংশ, কোন অংশ কোনটা কন্ট্রোল করছে, স্পেসিফিকভাবে অনেক কিছুই জানা গেছে, আবার অনেক কিছুই জানা যায়নি। এর মতো একটা পরিস্থিতিতে আমরা এই মেমোরি এবং ইন্টেলিজেন্সি নিয়ে আলোচনা করছি। দেখুন, ইন্টেলিজেন্সি এবং মেমোরি ডিপেন্ড করছে ওভারঅল টোটাল ব্রেন ভলিউম, যেটা বলছিলাম
এই যে খুলির ভলিউমে আমরা ইস্ট এশিয়ানরা এগিয়ে আছি পৃথিবীর অন্যান্য প্রজাতির থেকে বা এরিয়ার লোকেদের থেকে, কিন্তু যে টোটাল ব্রেন ভলিউম বা সাইজ বেশি হলে বেশি বুদ্ধিমান হয় এটা বলা হয়, কিন্তু এক্সেপশন কিন্তু স্যার অ্যালবার্ট আইনস্টাইন। এর ব্রেন কিন্তু স্মলার দ্যান অ্যাভারেজ ছিল, কিন্তু অনেক ইন্টারকানেকশানস ছিল, অনেক ইন্টারকানেকশানস ছিল কিছু কিছু স্পেশাল জায়গায়। সেই জন্য আজকে আইনস্টাইন হয়েছিল। এনহ্যান্সড কানেকশানস ছিল কিছু স্পেশাল জায়গায়, যার জন্য উনি ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিসটা ওনার বেশি ছিল। এবং গ্রে ম্যাটারের কন্টেন্টের উপর, ভলিউমের উপর ব্রেনের ক্যাপাসিটি ডিপেন্ড করছে। আমরা ছোটোবেলায় আমাদের মাস্টারমশাইরা বলতো তোর গ্রে ম্যাটারে বোধহয় বেশি কাজ আছে, সেই জন্য তুই বেশি বুদ্ধিমান। হোয়াইট ম্যাটারের ইন্টিগ্রিটির উপরও অনেক সময় ব্রেনের আমাদের বুদ্ধি, ইন্টেলিজেন্সি এবং মেমোরিটা ডিপেন্ড করে। কর্টিক্যাল থিকনেস এটা একটা ফ্যাক্টর, যা সেরিব্রাল কর্টেক্স যত বেশি থিক হবে সে তত বুদ্ধিমান বলে পরিচিত হয়। নিউরোনাল এফিসিয়েন্সি বা সাফিসিয়েন্সি বা মোর নিউরনস, যত তাজা নিউরন থাকবে, আপনারা জানেন নিউরনের মৃত্যু হলে, ডিজেনারেট করলে সেটা ফাইব্রোসিস দ্বারা হিল হয়, আর নিউরনের রিপ্লেসমেন্ট কিন্তু নিউরন দ্বারা হয় না। সেই জন্য আমরা চেষ্টা করব ROS, অক্সিজেন স্পিসিস, রেডক্স অক্সিজেন স্পিসিসকে টিস্যু ড্যামেজ যে করে সেই নিউরোনাল অ্যান্টিঅক্সিডেন্ট খেয়ে সেই অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে ব্রেন টিস্যুকে, নার্ভাস টিস্যুকে বাঁচাবার চেষ্টা করব। এবার দেখুন সেরিব্রাম, যেটা গুরু মস্তিষ্ক বলছিলাম, এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস আমাদের কন্ট্রোল করে। যেমন রিডিং, পড়া, থিঙ্কিং, লার্নিং, এই স্কিলগুলো কিন্তু, স্পিচ, ইমোশনস, এগুলো কিন্তু সবই দেয় সেরিব্রাম, গুরু মস্তিষ্ক। প্লান্ট মাসেল মুভমেন্ট, এই যে ওয়াকিং, জগিং, রানিং, এগুলো হচ্ছে যুদ্ধ করা, তর্ক করা, স্পিচ রাখা, সবই কিন্তু কন্ট্রোল করছে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। ভিশন, হিয়ারিং অ্যান্ড স্পেশাল সেন্সেস, এটাও কন্ট্রোল করছে আলটিমেট সেরিব্রাম, মানে দ্যাট ইজ গুরু মস্তিষ্ক। আইকিউটা দেখুন, ইন্টেলিজেন্সি কোয়েশেন্ট, এটাও কিন্তু একটা জেনেটিভ সাসেপ্টিবিলিটি আছে। বাবা মায়ের যদি আইকিউ ভালো থাকে সেটা ইনহেরিট করে। কিছু আছে মডিফাইয়েবল ফ্যাক্টর, এই যে উপরের ফ্যাক্টরগুলো আমরা বললাম এতক্ষণ, এই সেরিব্রাম বললাম, নিউরোনাল এফিসিয়েন্সি বা সাফিসিয়েন্সি, তারপরে কর্টিক্যাল থিকনেস, গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার এবং ব্রেন ভলিউম, স্কালের ক্যাপাসিটি, এগুলো কিন্তু আমাদের কারোই কন্ট্রোলের মধ্যে নয়, মানে আনমডিফায়েবল থিংস, এটা আমরা ইনহেরিট করি। কিন্তু দেখুন মডিফায়েবল এনভায়রনমেন্টাল কিছু কিছু ফ্যাক্টরস আছে, যার দ্বারা আমাদের মেরিট, মেমোরি, ইন্টেলিজেন্সিকে বাড়াতে পারি। যেমন অ্যাভেলেবিলিটি অফ লার্নিং রিসোর্সেস, আপনারা শেখার যত রিসোর্স পাবেন তত আপনার অ্যাবিলিটি, আইকিউ কিন্তু বাড়বে। এডুকেশন, হোম এনভায়রনমেন্ট, বাড়িতে কী পরিবেশ, এমন এমন বাড়ি আছে যাতে যে সমস্ত বাড়িতে সব কিছু আছে, পেন পেন্সিলই নেই, পড়াশোনার এনভায়রনমেন্ট নেই, তারা পড়াশোনার সময় টিভি দেখে সময় কাটায়, এনজয়মেন্টে বেশি মত্ত থাকে, তারা কমফোর্ট জোনে থাকতে বেশি ভালোবাসে, কমফোর্ট জোনের ওয়ার্ক, হার্ডশিপে তারা যেতে চায় না, স্ট্রেস নিতে চায় না, সেই সমস্ত ফ্যামিলিতে কিন্তু এগুলো পিছিয়ে থাকে এই লার্নিং প্রসিডিওর। আর ম্যাচিওর বার্থ, টার্ম বেবি, যার ব্রেনই ম্যাচিওর হয়নি, তাকে পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ করে দিলাম, অনেক সময় পেশেন্ট পার্টির অত্যাচারে বা সার্জেন গাইনোকোলজিস্ট বুঝতে পারলেন না, বা আল্ট্রাসাউন্ডের ভুল রিপোর্ট, নানা কারণে, বা মা অজ্ঞ, আমাদের দেশের বেশিরভাগ মায়েরাই, বিশেষ করে 80% অন্তত রুরাল পপুলেশনের মায়েরা ঠিক মতো LMP, ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা দিতে পারে না, যার জন্য এই কনফিউশন, ডায়াগনস্টিক ডেলিমা, তারপর আল্ট্রাসাউন্ডের লোক যদি একটু নড়বড়ে হয় তাহলে একটা ভুল রিপোর্ট, তখন ওভার এনথুসিয়াস্টিক যদি গাইনোকোলজিস্ট হয় বা অবস্টেটিশিয়ান হয়, সে তখন কোনো রকম রিস্ক না নিয়ে সিজারিয়ান সেকশনে চলে যায় ডাইরেক্টলি। কিন্তু এটা আমাদের হওয়ার কথা না। এই মানুষের ধৈর্য নেই, পেশেন্ট পার্টির ধৈর্য নেই, ম্যাটার্নাল ডিস্ট্রেস, ফিটাল ডিস্ট্রেস এবং ফেসিলিটির ডিস্ট্রেস, মানে হেলথ সার্ভিসের ডিস্ট্রেস, হেলথ কেয়ার প্রফেশনালসদের ডিস্ট্রেস, সব কিছু মিলে সিজারিয়ান সেকশন কিন্তু মোর দ্যান 80% আমাদের এই ভারতবর্ষে। যেখানে যেখানে ফেসিলিটি আছে, যেখানে যেখানে ফেসিলিটি নেই সেখানে ফেলে রাখে, একটা সিপি চাইল্ডের জন্ম দেয়, একটা অ্যানক্সিক, হাইপক্সিক, এনকেফালোপ্যাথি নিয়ে একটা বাচ্চা জন্মায়, প্রলং লেবার, গ্রামের দিকে বিশেষ করে হোম ডেলিভারি, এই সমস্ত ব্যাপারগুলো হয়। প্রিম্যাচিওর বার্থ যদি হয় সেটা একটা সাংঘাতিক সিচুয়েশন কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তারপর অনেক মা আছেন যে কোনো কারণেই হোক তারা বাচ্চাকে বুকের দুধ দিতে পারেন না, এবং প্রথম 6 মাস যে বাচ্চা বুকের দুধ না খাবে তার ইমিউনিটি, তার ব্রেন ডেভেলপমেন্ট
মানুষের জীবনে প্রথম 5 থেকে 6 মাস হচ্ছে সবচেয়ে বেশি গ্রোথ হয়। জেনে রাখুন, যদি 2.5 কিলোর বাচ্চা, ইন্ডিয়ান অ্যাভারেজ হচ্ছে 2.5 কেজি বার্থ ওয়েট, অ্যাভারেজ বার্থ ওয়েট 2.5, ইউরোপিয়ান হচ্ছে 3.5 কেজি, এর ঠিক ডবল হবে 5 মাসে। তাহলে যদি 5 কিলো হয়, এবার দেখুন মজাটা, 5 কিলোর বাচ্চা হওয়ার কথা 5 মাসে, কিন্তু আপনি খাওয়ালেন না, ম্যালনিউট্রিশন ওখানে হয়ে গেল, তাহলে ব্রেনেরও ডেভেলপমেন্ট হলো না, গ্রোথ হলো না সঠিক, সমস্ত কিছু সারা জীবনটা তা নষ্ট করে দিলেন। এক একটা ছেলে দেখবেন আছে গ্রামের দিকে বা শহরেও আছে বস্তি অঞ্চলে, যে 5 মাস 6 মাস ওই না খেয়ে খেয়ে ম্যালনিউট্রিশন থেকে মায়ের ম্যালনিউট্রিশন, বাচ্চার ম্যালনিউট্রিশন হয়ে এক একটা ক্লাসে 2-3 বার করে ফেল করছে। 3-4 পরে গোবদাড়ি উঠে যাচ্ছে, 5-6 পর সে আর স্কুলে যাচ্ছে না, দ্যাট ইজ স্কুল ড্রপ আউট। যতই আপনি খাদ্য দেন, দুপুরে মিড ডে মিল খেয়ে সে পালিয়ে চলে আসছে, তার আর পড়ায় মন নেই। হবে কি করে? বন্ধুরা তো আরও উঁচু ক্লাসে। এই যে সোশ্যাল টর্চারিং, এই জিনিসটা রিয়েলাইজেশন একমাত্র মানসিক রোগের ডাক্তার বা একটা সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছাড়া কেউই বুঝবে না। এই যে কী যন্ত্রণা, আমার সঙ্গে পড়তে পড়তে 4 ক্লাস উপরে চলে গেল, 4 বছর আগে মাধ্যমিক দিয়ে গেল, আমি আর পারলাম না, তখন সেই শিশুটি বা বাচ্চাটি পড়াশোনাটাই ড্রপ আউট করে দিল, আর স্কুলে লজ্জায় গেল না। সেইভাবে আমাদের দেশে অনেক পিছিয়ে গেছে। পলিউশন অ্যান্ড ড্রাগস অ্যাবিউজেস, আমাদের পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন থেকে আমাদের ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয় না। ড্রাগ অ্যাবিউজেস, যারা নানা রকম এই গাঁজা থেকে ক্যানাবিস ইন্ডিকা, গাঁজা থেকে ড্রাগস, নাইট্রোসান, ভ্যালিয়াম, ক্যাম্পোস, তারপরে আপনার ফেনারগান, নানা রকম কাপ সিরাপ আছে। আপনারা জানেন যে কাপ সিরাপগুলো খুবই ডেঞ্জারাস। কাপ সিরাপ খাচ্ছে সবাই এখন, কোডিন যেগুলো দেওয়া আছে, মরফিন ডেরিভেটিভ, নেশাগ্রস্ত হওয়ার জন্য, ফেন্সিডিল, কোরেক্স, অ্যাসকোরিল ডি, এগুলো খেয়ে সবাই দেখবেন নেশা করছে। মুটকিটা খুললো, হট করে গলায় ঢেলে ফেললো, চলে গেল রাস্তা দিয়ে, রাস্তার সাইডে একটু গেল, গিয়ে খেয়েটে চলে গেল। এটা হচ্ছে মানে কোনো কেউ জানতে পারলো না, ধোয়া উঠলো না, মদের গন্ধ পেলাম না, কাপ সিরাপ খেয়ে চলে গেল। তো সেরকম হচ্ছে এইগুলো হচ্ছে সব কিছুই কিন্তু ইন্টেলিজেন্সিকে, বুদ্ধিকে, মেমোরিকে, এগুলো সব কিছু কিন্তু কমিয়ে দেয়। এবং মেন্টাল ইলনেস, যাদের মেন্টাল ইলনেস আছে, এক্সেপ্ট সিজোফেনিয়া কিন্তু ইন্টেলিজেন্সি ইজ নট ইম্পেয়ার্ড। 1%, মোর দ্যান 1% লোকের কিন্তু সিজোফেনিয়া বলে একটা মানসিক রোগে আমরা আক্রান্ত। এটা একটা জেনেটিক রোগ, সিজোফেনিক। এবার দেখুন মেমোরিও কিন্তু কন্ট্রোল করছে কিছু কিছু জায়গা আমাদের ব্রেনে। অ্যামিগডালা বলে একটা জায়গা আছে, ফিয়ার মেমোরি, আমরা দুর্ঘটনার মেমোরি, পাহাড় থেকে পড়ে যাচ্ছি, স্বপ্ন দেখেছি, আর মেমোরি, এগুলো কে দেয়? অ্যামিগডালা মেমোরিকে দেয়। হিপোক্যাম্পাস বলে একটা জায়গা আছে, তাতে দেয় ডিক্লারেটিভ বা এপিসোডিক মেমোরি, রিকগনেটিভ মেমোরি, মানুষকে চেনা। হিপোক্যাম্পাসে গণ্ডগোল থাকলে দেখবেন মরার আগে মানুষ অনেক বৃদ্ধ হয়ে গেলে হিপোক্যাম্পাস শুকিয়ে যায়, তখন আর ছেলেকেও চিনতে পারে না, আর বউকেও চিনতে পারে না, মেয়েকেও চিনতে পারে না, জামাইকেও পারে না। এইটা হচ্ছে হিপোক্যাম্পাসের খেলা। সেরিবেলাম বলে লঘু মস্তিষ্ক আছে, গুরু ছিল প্রথমে, এখন লঘু, ছোট মস্তিষ্ক, প্রিফ্রন্টাল কর্টেক্স, এরা সবাই মেমোরিকে আমাদের কন্ট্রোল করে। এবার আমরা কি করে বুস্ট আপ করতে পারি আমাদের মেমোরি এবং ইন্টেলিজেন্সকে? দেখুন, কনজেনিটাল ক্রেটিন হাইপোথাইরয়েডিজম, সেটা কিন্তু আমরা মা যখন শিশু যখন মায়ের গর্ভে আসে, তখন কিন্তু আমরা টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ হরমোনের অ্যাসে করে দেখে কিন্তু আমরা ধরতে পারি। ফার্স্ট ট্রাইমেস্টার, প্রথম 3 মাস শিশু মাতৃগর্ভে আসার মধ্যে যদি আমরা দেখি টিএসএইচ 2.5, দ্যাটস ভেরি নাইস, ওকে। মোর দ্যান 3 আমরা ড্রাগ থেরাপি দিয়ে দিই, এলট্রক্সিন অ্যাড করি, যাতে একটা কনজেনিটাল ক্রেটিন বাচ্চা না জন্মায়, পৃথিবীর উপর যাতে ওভারলোড না করে। গাইনোকোলজিস্টরা আরও ভালো বলতে পারবেন যে 2.5-এও কেউ দিই আমরা, 3-ও কেউ দিই। সেই জন্য আর সেকেন্ড ট্রাইমেস্টার 3 থেকে 6 মাস, তখন আমরা কিন্তু এই 3 অবধি আমরা অ্যালাউ করি, এবং লাস্ট ট্রাইমেস্টার 6 থেকে 9 মাস। আমরা জানি যে শেষ মাসিকের প্রথম দিন থেকে 9 মাস 7 দিন যোগ করলে যে ডেট হয়, সেটাকে বলে ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সেই দিনের 15 দিন প্লাস মাইনাসে 80% ডেলিভারি হয়, এবং সেই দিনের দিন 4% ডেলিভারি হয়। 1 মাস আগে পিছে, বাকি রেস্ট 100-এ। তো এইভাবে আমরা ক্যালকুলেট করি যে পসিবল ডেট অফ ডেলিভারি বা উইক কোন ডেটে হবে, কোন উইকে হবে, সেগুলো আমরা ক্যালকুলেট করতে পারি।
সেই বুঝে আমরা থাইরয়েড হরমোন বা সেই হিসাবে আমরা প্রিপেয়ার করতে পারি সিজারিয়ান সেকশনের ডেট বা আমাদের থাইরয়েড হরমোনের লেভেল। দেখুন কি করে আমরা বুস্ট আপ করতে পারি ক্রিস্টালাইজড এবং ফ্লুইড ইন্টেলিজেন্সি আমাদের বাড়াতে পারি। নাম্বার 1, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নেই। আমরা এক্সারসাইজ ফোবিক নেশন, সেটা একটা আমাদের সমস্যা, যার জন্য আমাদের ডায়াবেটিস বেশি, হার্ট ডিজিজ বেশি। আমাদের এক্সারসাইজ ফিরিয়ে আনতে হবে, রেগুলার রুটিন ওয়ার্ক করতে হবে। ফিজিক্যাল এক্সারসাইজ রোজ অন্তত 30 মিনিট 35 মিনিট করে হাঁটা, সপ্তাহে অন্তত 5 দিন। আমি বলবো 7 দিন টার্গেট নিন, 1-2 দিন মিস হলে কোনো ব্যাপার না। 45 মিনিট করে হাঁটুন, এবং যদি একবারে না পারেন 10-15 মিনিট করে টানা হাঁটবেন, ব্রেক দেবেন, আবার হাঁটবেন। যারা তাও হাঁটতে পারছেন না তারা লাঠি নিয়ে হাঁটবেন, তাও হাঁটতে হবে, মুভমেন্ট করতে হবে। তাতে আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, ইনসুলিন রেজিস্ট্যান্স চলে যাবে আস্তে আস্তে। নাম্বার 2, কার্ডিও পালমোনারি ইন্ডেক্স, হার্ট লাং ভালো থাকবে। করোনা আপনাকে কিচ্ছু করতে পারবে না, আদার্স নিউমোনিয়াও হট করে আপনাকে মেরে ফেলতে পারবে না, এই গ্যারেন্টি কিন্তু রইল। এনাফ স্লিপ অ্যান্ড গুড মেন্টাল হেলথ। পাগল হওয়া, উদাস হওয়া, ডিপ্রেসড হওয়ার কোনো স্থান নেই। আপনি ভালো করে রাতে ঘুমান। না হলে আমি বলবো যাদের 40-50 বছর বয়স, ঘুম আসছে না, রাতের পর রাত জেগে কাটাচ্ছেন, তাদেরকে ইনসমনিয়ার আমার একটা ভিডিও আছে ইউটিউবে, ডক্টর অলোক মৌলিক হেল্প ডেস্কে গিয়ে দেখে নেবেন। বা স্ট্রেসার ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে শিখতে হবে, আস্তে আস্তে ট্রেনিং নিতে হবে, মেডিটেট করতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, বা এমনি পরিশ্রম করুন, দেখবেন ঘুম চলে আসছে। যাদের বই পড়ায় অ্যালার্জি আছে, পড়তে চান না, তারা রাতে বই নিয়ে বসুন, দেখবেন ঘুম চলে আসছে। এটাও কিন্তু একটা মেডিসিন। আর কি করবেন? ড্রিঙ্ক কফি অ্যান্ড গ্রিন টি খাবেন, কিন্তু বিকেল 5টার পর এগুলো খাবেন না, তাহলে আবার রাতে ঘুম আসবে না, ইনসমনিয়া হবে। ইট হেলদি অ্যান্ড ফ্রেশলি কুকড ব্যালেন্স ডায়েট। মেইন কথা হচ্ছে ব্যালেন্স ডায়েট। শরীরে আমরা কী দেবো? অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট দেবো ফর অ্যাপ্রোপ্রিয়েট এজ, ফর অ্যাপ্রোপ্রিয়েট ক্যালোরি ইনটেক। যে বয়সে যে ক্যালোরি লাগবে সেরকম আমরা দেবো। বডিকে সাপ্লাই, যোগান দিতে হবে, নতুবা বডি ভেঙে যাবে, বডি লড়াই করতে পারবে না, বডির ডিফেন্স থাকবে না, প্রতিরোধ ক্ষমতা থাকবে না। সেই জন্য আমরা এটাকে খুব ইম্পর্টেন্ট দিচ্ছি। নো ফাস্ট ফুড আর জাঙ্ক ফুড। ওকে থ্যাংক ইউ, গুড বাই জানিয়ে দিন জাঙ্ক ফুড, ফাস্ট ফুডকে। এবং সব কিছুই বয়েলড খাওয়ার চেষ্টা করুন, ভাপা, শাঁকা, সেদ্ধ, কাঁচা কামড়ে। কাঁচা বা কামড়ে যে খাদ্যই খান না কেন 100% ফুড ভ্যালু কিন্তু আপনার শরীরে যাবে, যে খাদ্যই খান। ডায়াবেটিক পেশেন্টরা টক যা যা আছে কাঁচা কামড়ে খান, পেয়ারা থেকে লেবু অবধি, কমলা লেবু, শরবতী লেবু, ছালটা খেতে বলছি না, বাকি ফাইবার শুদ্ধ খাবেন। এগুলো খান, দেখবেন আপনাদের সুগার ভালো কন্ট্রোল থাকবে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুডকে গুড বাই জানিয়ে দিন। সে নো টু স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, এটাও জানিয়ে দিন যে আমরা স্মোক করবো না, অ্যালকোহল খাবো না, খেলেও একদম লিমিটেড, নতুবা কিন্তু খুবই বিপদ। প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট, যাদের বাতিক আছে দেখবেন গান বাজনা শোনার, অনেকে লোক দেখবেন এসব নিয়েই থাকতে ভালোবাসে। আমাদের ক্লাসেও ছিল অনেকে, ডাক্তারিও পড়েছে, ক্লাসিক ভালো গাইতো, তাদের একটা ডেডিকেটেড পার্সোনালিটি, তারা সেসব নিয়ে থাকুক, আমরা কোনো আপত্তি করছি না। যে যেভাবে থাকে মেন্টাল পিস নিয়ে তারা সুখে থাকুক। রিডিং করুন, পড়ুন, বই পড়ার কোনো বিকল্প নেই পৃথিবীতে। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন, দি মোর ইউ লার্ন, মোর ইউ রেসপেক্ট ইউর সোসাইটি and involve your for the development of your country. Involve yourself, অবশ্যই। অ্যাভয়েড স্ট্রেসার ফ্যাক্টরস ইন লাইফ। স্ট্রেসার ফ্যাক্টরস দেখবেন কতগুলি স্ট্রেস ইন্ডিউসিং ফ্যাক্টরস আছে, সেগুলোকে যতটা সম্ভব আমরা স্ট্রেস ফ্যাক্টর কারোকে জিরো করতে পারবো না। জিরো করতে কারাই পারে? যারা পাগল, রাস্তা ল্যাংটো হয়ে ঘুরছে, ডান বায়ে জ্ঞান নেই, বা কিছু পাগলই বলবো, আত্মকেন্দ্রিক পাগল, সিজোফেনিক, ওয়ান্ডারিং লুনেটিক্স বলা হয়, তাদের হচ্ছে স্ট্রেস জিরো। তাকে একটা চর মারুন, সে হি করে হাসবে, তাকে একটা বাবা মা তুলে গালিগালাজ করুন, সে এনজয় করবে, তার কিন্তু কোনো সেন্স নেই। সেজন্য পাগলদের হচ্ছে জিরো স্ট্রেস। কিন্তু আমরা জিরো স্ট্রেস করে আপনাকে পাগল হতে বলছি না, আপনাকে যেটা বলবো সেটা হবে অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, স্ট্রেইনকে 50% করে নিন, রিডিউস করে নিন, তাহলে হার্ট অ্যাটাক হবে না, এই সৌরভ গাঙ্গুলির মতো মাইল্ড অ্যাটাকও হবে না। যদি স্ট্রেসার ফ্যাক্টর না থাকতো, যদি জেনেটিক ফ্যাক্টর না থাকতো, যদি এই পোলাও বিরিয়ানি উনি মাঝে মাঝে না খেতেন, যদি উনি ইনসমনিয়ার পর রাতে ভালো না ঘুমিয়ে টেনশনে জিম করতে যেতেন, ওনার স্ট্রোক হতো না। এইগুলো হচ্ছে ওনার প্রেসিপিটেটিং ফ্যাক্টর। আর সবচেয়ে স্ট্রং ফ্যাক্টর যেটা উনি বলছেন, ওনার বাবা চণ্ডীচরণ গাঙ্গুলি, উনি 70 বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওনার,
কিন্তু 70টা বছর তো কাটিয়েছে, উনি তো 48এই শেষ। 3টে ভেসেলই 70-70, রাইট করোনারি আর্ট, দুটো লেফটে 70-70, রাইটে হচ্ছে 90% ব্লকেজ। এখন ওনার যদি লেফট ডমিনেন্স না রাইট ডমিনেন্স আমাদের জানা নেই, উনি অ্যাকচুয়ালি লেফট বাঁহাতি না ডান হাতি, দুটো কাজই তো করতেন দেখতাম দু হাত দিয়ে। তার উপরে ওনার বিশ্লেষণ হবে ওনার ফেটটা। যদি লেফট রাইট ডমিনেন্স হয় তাই রাইট করোনারি আর্টারি 90% ব্লকেজ। স্টেন্ট বসেছে, আর স্টেন্ট একদিন খুলতে হবে, বাইপাস করতে হবে। স্টেন্ট তো চিরস্থায়ী থাকতে পারে না। উনি দাবি করছেন দেখলাম ফরচুনায় যে আমার কিছুই হয়নি। যা হোক, কিছু না হলেই ভালো। সেলিব্রিটি মানুষ, এদের কিছু না হওয়াই ভালো, এরাই বেঁচে থাক। অ্যাভয়েড স্ট্রেসাস ফ্যাক্টরস ইন লাইফ, ইমপ্রুভ ইউর বিপি, বিপিকে কন্ট্রোলে রাখতে হবে, ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডকে কন্ট্রোলে রাখতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, ডেলি রেগুলার, আবারও বলছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে মেনটেন করতে হবে। এবং এলডিএল বলে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলে একটি কোলেস্টেরলের ভ্যারাইটি আছে, এটা যদি বাড়তি থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে অ্যালজেমার্স বা ডাইমেনশিয়া, সেনাইল ডাইমেনশিয়া হওয়ার চান্স বেড়ে যায়। সেজন্য এলডিএলকে কন্ট্রোল করতে হবে এই ব্রেন ফাংশন ভালো রাখতে গেলে। আর কি, নো টু টোবাকো, অ্যালকোহল, ড্রাগ অ্যাবিউজ, যেটা বললাম একটু আগে। এবং আর একটা জিনিস খুব বেশি করে আমাদের কনসিডার করতে হবে, সেটা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন আমরা খেতে পারি। তাহলে আমাদের দুটো উপকার, অ্যাবভ 40, ওভারওয়েট বা যাদের রিস্ক ফ্যাক্টর আছে, বা যাদের আমরা পারিবারিক সূত্রে অনেক কিছু পাই, বাড়ি, গাড়ি, গয়না, সমস্ত কিছু পাই, স্ট্যাটাস সিম্বল, নেতার ছেলে নেতা, মন্ত্রীর ছেলে মন্ত্রী, মেয়ে মন্ত্রী, যা হোক, এই স্ট্যাটাস সিম্বলটাকে রাখতে গেলে আমরা কিন্তু আবার কিছু বাজে জিনিসও ফ্যামিলি থেকে পাই। সেগুলোর মধ্যে হচ্ছে এই হার্ট অ্যাটাকের জিন, এই ডায়াবেটিসের জিন, আরও সমস্ত মারাত্মক মারাত্মক রোগ আছে, এই ডাইমেনশিয়া, অ্যালজেমার্স, পাগল হয়ে যাওয়া, সেরিব্রাল অ্যাট্রফি স্পিড আপ করে, ব্লকেজ স্পিড আপ করে, এগুলো কিন্তু সব জেনেটিক। বাবার থাকলে ধরবেন, আপনি বলবেন আমার 3 পুরুষে কারো ছিল না। আরে বাবা, 4 পুরুষ 5 পুরুষ আগের তো হিস্ট্রি নেই, তোমার জেনারেশনে ছিলই না, তবে আসবে না। তাহলে বাথরুমে, রাস্তার টয়লেটগুলো ইউরিন করলে প্রতিটা লোকেরই HIV AIDS হতো, তা কি হচ্ছে? রাস্তায় ঘুরলে প্রতিটা লোকেরই কিন্তু করোনা হতো, তা কি হচ্ছে? প্রতিটা ডিজিজের একটা কন্ট্যাক্ট পিরিয়ড আছে। যা ইচ্ছা করলো আমার ওই রোগ লেগে গেল, এই রোগ লেগে গেল, এসব হচ্ছে সব ভুলভাল কথাবার্তা। প্রোটেক্ট ইউর হেড ট্রমা, দেখবেন মাথায় যদি মডারেট টু সিভিয়ার ডিগ্রি মাথায় চোট লাগে, তাহলে আমাদের রিস্ক অফ কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, আমাদের মাথার চোট কিন্তু অনেক সময় লাস্টিং হয়ে যায়। মডারেট টু সিভিয়ার ডিগ্রি হেড ইঞ্জুরি, সেজন্য আমাদের মাথাকে বাঁচিয়ে চলার জন্যই এই মোটর সাইকেল 2 চাকা বিশেষ করে আমরা হেলমেট পরতে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মাথায় চোট থেকে কিন্তু অনেক আজে বাজে রোগ, পরবর্তী জনে অ্যামনেশিয়া থেকে শুরু করে রেট্রোগেট অ্যামনেশিয়া, এগুলো আমাদের হতে পারে। কনভালসিভ ডিসঅর্ডার, এগুলো আমাদের কনভালশনের একটা ফোকাস তৈরি হয়ে গেল, কনভালসিভ ডিসঅর্ডার পরবর্তী কেসে। সেখানে হেড ইঞ্জুরির একদম অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডাক্তারের কাছে যেতে হবে, এবং আমাদের মাথাকে প্রথম কথা 2 চাকা খুব সাবধানে চালাতে হবে। 2 হুইলার্স হচ্ছে এই মোটর বাইক, স্কুটি, মোটর সাইকেল, বুলেট, যেগুলো আমরা 2 চাকার পড়ি, পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট প্রোন ভেহিকেল হচ্ছে 2 হুইলার্স, মনে রাখবেন এটা, সারা পৃথিবীতে, আমাদের দেশ বলে না। 2 হুইলার্স হচ্ছে মোস্ট ডেঞ্জারাস ভেহিকেল ফর অ্যাক্সিডেন্ট। আরও কিছু কিছু গাড়ি আছে তাদের ব্যালেন্সিং ঠিক থাকে না, সেগুলো আর অত ডিটেলসে আমি যেতে পারছি না এই মুহূর্তে। বিল্ড সোশ্যাল নেটওয়ার্কিং, সমাজের প্রতিটা শ্রেণীর, প্রতিটা সেক্টরের লোকের সঙ্গে স্ট্রং সোশ্যাল টাইজ করো, সংযোগ রাখো, তাহলে কী হবে, রিস্ক অফ ডাইমেনশিয়া কমে যাবে। তাহলে 1 নম্বর হলো এলডিএলকে কমাতে হবে। 2 নম্বর হলো, আবার দেখুন কোলেস্টেরল কিন্তু আমাদের শরীরে উপকারীও আছে, ব্লাড ভেসেলকে কোটিংটা বাড়ায়। অনেক সময় কোলেস্টেরল উঠে উঠে স্ট্যাটিন ড্রাগ, ব্রেনের খাদ্য কিন্তু কোলেস্টেরল, ব্রেনের খাদ্য কিন্তু গ্লুকোজ, হার্টের খাদ্য কিন্তু ফ্যাটি অ্যাসিড, রেটিনা চোখের খাদ্য কিন্তু গ্লুকোজ। অর্থাৎ গ্লুকোজ 0 করে দিলাম তা কিন্তু হয় না, ইনভিজিবল গ্লুকোজ কিন্তু অন্য খাদ্যের মাধ্যমেও যায়। সেই জন্য আপনি 0 করতে কোনো খাদ্য পারবেন না, তাহলে পুরো খাদ্য অফ করতে হবে। বিল্ড সোশ্যাল নেটওয়ার্কিং, যেটা বলছিলাম, সোশ্যাল টাইজ রাখতে হবে, রিস্ক অফ ডাইমেনশিয়া কমে যাবে, এবং লঙ্গার লাইফ এক্সপেক্টেন্সি হবে যদি আপনি সোশ্যাল টাইজ, মানুষের সঙ্গে মেলামেশা,
এবং সমস্ত ধরনের কানেকশান রেখে মানুষের ভালো চিন্তা করেন, কখনো খারাপ চিন্তায় না যান, তাহলে আপনি করতে পারবেন। আর দেখুন কতগুলো ফ্যাক্টর আছে। রিসার্চ তো হয়েই চলেছে, মোর রিসার্চ অ্যান্ড রিসার্চ ইজ নিডেড টু স্টাবলিশ দি ফ্যাক্টস। আরও রিসার্চ দরকার। তাও আমরা বলছি ইন্টেলিজেন্সকে ব্রেন ট্রেনিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে বাড়াতে পারি। তার মধ্যে নিশ্চয়ই আসবো আমার শিল্পী বন্ধুরা যারা শিল্প চর্চা করেন তাদের পক্ষে ভালো কথা বলছি আমি। ড্রয়িং, পেইন্টিং, ক্রাফটস, আদার ক্রাফটস, এগুলোও কিন্তু ব্রেনের অ্যাক্টিভিটিকে বাড়ায়, মেমোরিকে এনহ্যান্স করে, সে একটা ভালো কথা। আর কি করে, ব্রেন ট্রেনিং অ্যাক্টিভিটিসের মধ্যে ব্রেনে জিম করে, ওয়ার্ড পাজল, শব্দ দেখবেন প্রতিটা দৈনিক পেপারেই একটা ফাঁকে ফাঁকে থাকে, ওটাও কিন্তু একটা ব্রেনের জিম হয়, ব্রেনের এক্সারসাইজ হয়, এটাও আমরা করব। ওয়ার্ড পাজলিং। আর কি করব, ব্রেন জিমন্যাস্টিক্সের মধ্যে ম্যাথামেটিক্স করব, দাবা খেলবো, পাশা খেলবো, এগুলোও কিন্তু ব্রেনের এক্সারসাইজ হয়। এগুলো যারা জানেন তারা জানেন। এক্সিকিউটিভ কন্ট্রোল করব, মেমোরিকে ট্রেন্ড আপ করব, ভিজুয়াল স্পেশিয়াল রিজনিংকে বুস্ট করব, যাতে আমার মেমোরিকে ইন্টেলিজেন্স লেভেলকে বাড়ে। সেই জন্য 19শে নভেম্বর 2019-এ বলেছে ভিজুয়াল স্পেশিয়াল রিজনিংকে আমি বাড়াতে হবে, বুস্ট হবে, তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, দাবা খেলা, পাশা খেলা, এগুলোর মাধ্যমে আমরা ব্রেনের অ্যাক্টিভিটি বাড়াতে পারি। সকলের ব্রেন কিন্তু সমান না, কাউকে বেশি পরিশ্রম করতে হয়। দেখবেন পড়াশোনা আপনার কি স্কুল কলেজ সহপাঠীদের মধ্যে কেউ একবারে ক্যাচ আপ করে নিচ্ছে, কাউকে ওই একবারে ক্যাচ আপ করতে ইকুইভ্যালেন্ট হতে গেলে 3 বার করতে হচ্ছে। তো আমার 3 বার করতে হচ্ছে, আমার ব্রেনকে সেইভাবেই আমাকে করতে হবে। মেরিটের কোনো প্রশ্ন নেই। বাই ডিন্ট অফ হার্ড লেবার ইউ ক্যান অ্যাক্সেস এনিওয়্যার এক্সেপ্ট ফিউ পজিশন। সেই সব জায়গায় আপনি লেবার দিয়ে যেতে পারবেন না, সেগুলো আমরা জানি, সেগুলো আমরা বুঝতেই পারছি। শুধু লেবারের দ্বারা সেই সমস্ত জায়গায় রিচ করা যায় না, সেখানে কারো না কারো আশীর্বাদ, কাউকে ইমিউনিটি বুস্ট আপ করতে হবে, ঠেলে তুলতে হবে। সেই জায়গাগুলো আমরা ব্রেনকে উপযুক্ত খাদ্য ও ব্রেনের এক্সারসাইজ দিয়ে আমরা ব্রেনকে উপযুক্ত জায়গায় নিয়ে যাব। এবং আমাদের এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এই যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ভারতবর্ষের, বা আমাদের শিক্ষা দপ্তর, হায়ার এডুকেশন দপ্তর পশ্চিমবাংলার, বা সারা পৃথিবীতে এই এডুকেশন মিনিস্ট্রি, এডুকেশন দপ্তর আছে, এই যে মানব সম্পদ উন্নয়ন দপ্তর, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, HRD ডিপার্টমেন্ট সারা পৃথিবীতে, এটাকে বাড়াতে গেলে আমাদের ব্রেনের এক্সারসাইজ, যেগুলো বললাম, ব্রেনের জিমন্যাস্টিক্স অফ দ্য ব্রেন, এগুলো করতে হবে। খাদ্য ঠিক দিতে হবে, ডিসিপ্লিন ডায়েট, ডিসিপ্লিন লাইফস্টাইল, এগুলো মেনটেন করতে হবে। তাহলে আমরা আমাদের ইন্টেলিজেন্সিকে বুস্ট আপ করতে পারবো, আমাদের মেমোরিকে বুস্ট আপ করতে পারবো। এই দেশের পক্ষে, জাতির পক্ষে, পৃথিবীর পক্ষে একটা অপ্রয়োজনীয় সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো। এই বলে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, এই আশা রেখে শেষ করব।